সাপে বেজির শত্রুতা পৃথিবীর প্রত্যেকটা মানুষই জানে, আর এই শত্রুতার লড়াই দুনিয়ার প্রত্যেকটা মানুষ আনন্দের সঙ্গে উপভোগ করে। এই দুই প্রজাতির পশু কৃষকদের বন্ধু হিসেবে মানা হয়। তার কারণ হচ্ছে শুধু সাপ নয়, বেজিও সে সমস্ত ইঁদুরকে ধরে খায় যারা দিনের পর দিন চাষের ক্ষেতের উপর ঘুরে বেরিয়ে ফসল নষ্ট করে থাকে। কিন্তু এত কিছুর পরেও কৃষকদের কিছু সমস্যা রয়েছে। যদি বেজি বা নিউলের কথা বলা হয় তাহলে এরা ইঁদুর নয়, তারা সমস্ত ধরনের খাবার খেয়ে থাকে, অর্থাৎ এরা সর্বহারী প্রাণী। আর সেই কারণে বেজি ইঁদুর মারার সাথে সাথে কৃষকদের চাষের ক্ষেতের ফসল নষ্ট করে থাকে। এবার যদি সাপের কথা বলা হয় তাহলে এরা সম্পূর্ণ মাংসাহারী জীব, সেই কারণে এরা ফসলের উপর কোনো প্রভাব ফেলে না, অর্থাৎ নষ্ট করে না। কিন্তু তাদের দাঁতের মধ্যে লুকিয়ে থাকা বিষ অনেক কৃষকদের কেড়ে নেয়। তাই যদি দুজনের পার্থক্য দেখা যায় তাহলে সাপের থেকে নেউল ভালো, কারণ সাপের কারণে মানুষের জীবন চলে যায়, আর নেউলের কারণে সামান্য ফসল ক্ষতি গেলে কি বা হয়। এরকম ভেবে জাপানিরা 1980 সালে আমাদের এবং আমাদের আশেপাশের দেশ থেকে নেউল নিয়ে যায় তাদের দেশে। কিন্তু তাদের এই চিন্তা ভাবনা তাদের উপর এতটাই ভারী পড়ে যায় যে এটা তারা কল্পনাও করতে পারেনি। এই পুরো ঘটনাটি কি ছিল, কেন নেউলগুলোকে বিদেশ থেকে তাদের দেশে নিয়ে যাওয়া হয়েছিল, প্রকৃতির বিরুদ্ধে গেলে সামান্য ক্ষতিকারক জিনিস কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে, এই ভিডিওটা তা প্রমাণ করে দেয়। জাপানের বহু এলাকায় আজ থেকে 40 বছর আগে অর্থাৎ 1980 সালে হাবু প্রজাতির এক সাপের কামড়ের কারণে অনেক সমস্যা দেখা দিয়েছিল। আমা ওশিমা নামের জাপানের একটা দ্বীপে এই সাপের রাজত্ব চলতো এবং সেখানে কোনো কৃষক টিকতে পারত না। এই প্রজাতির সাপগুলো সাধারণত লোকজন এবং পশু পাখি ভরা এলাকাতে থাকতে বেশি পছন্দ করত। এরা সংখ্যায় এতটা বেশি ছিল যে প্রায় দিন কোনো না কোনো কৃষক অজান্তে এই সাপের উপর পা দিত এবং সে সাপের কামড়ে হারাতো। তখন অব্দি জাপানের কাছে সাপের প্রতিরোধক বা কোনো ওষুধ ছিল না। সেই সময় এই জাপানিরা ততটা উন্নত হয়নি। ওষুধ থাকলেও সেগুলোকে অনেকদিন অবধি ভালো রাখার জন্য ঠান্ডা ঘর বা ফ্রিজের দরকার পড়তো। আর 1980 সালের সময় জাপানের বহু গ্রামবাসীরা যারা এই সাপের জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছিল, তাদের কাছে ফ্রিজ তো দূরের কথা, কারেন্ট পর্যন্ত ছিল না, তাই তারা ওষুধ সংরক্ষণ করতে পারতো না। সেই সময় হাজার হাজার মানুষ এই হাবু সাপের কামড়ে প্রাণ হারায়, আর বেশিরভাগ কৃষক নিজেদের চাষবাস ছেড়ে শহর অঞ্চলে পালিয়ে যায়। এইসব খবর যখন জাপানের সরকারের কানে পৌঁছায় তখন তারা এই হাবু সাপের পুরো বংশকে করে দেওয়ার কথা ভাবে। তারপর তারা সাপেদের দুশ্মন বেজিদের নিয়ে ভাবতে শুরু করে। কিন্তু সে সময় জাপানে প্রাকৃতিকভাবে কোনো বেজির অস্তিত্ব ছিল না, তাই জাপান সরকার ভারত, বাংলাদেশ ও পাকিস্তান থেকে বেজি জাপানে নিয়ে যায়। আর যে সমস্ত এলাকায় হাবু সাপের উৎপাত বেশি ছিল সে সমস্ত এলাকায় বেজিদেরকে ছেড়ে দেওয়া হয়। আর আমরা সবাই জানি যে বেজি সাপেদের থেকে বেশি শক্তিশালী হয়। শুধু তাই নয়, কোবরা সাপের প্রতিরোধক এদের শরীর থেকেই পাওয়া গিয়েছিল, অর্থাৎ কোবরা এদের শরীরের কোনো ক্ষতি করতে পারে না। আর এই হাবু প্রজাতির সাপের মধ্যেও এই বেশি থাকে, অর্থাৎ হাবু সাপ যদি বেজিদের কামড় দেয় তাহলে এদের কোনো ক্ষতি হবে না। আর যতক্ষণ না এই সাপের খেল খতম করছে ততক্ষণ পর্যন্ত সে থামবে না। বেজিদের আরো একটা প্রাকৃতিক নিয়ম হচ্ছে যে এরা নিজেদের পেট ভরানোর জন্য সাপেদের করে। শুধু তাই নয়, এদের যদি পেট ভরাট থাকে তাও যদি কোনো সাপ দেখতে পায় তাহলে তার উপর হামলা করে তাকে ফেলে। এসব কারণে জাপানিরা বেজির উপর একটু বেশি ভরসা করেছিল। তো তাদের প্ল্যান কি সফল হয়েছিল? পুরোপুরি না হলেও কিছুটা সফল হয়েছিল, কেননা এখানে সবচেয়ে বড় সমস্যা এটাই ছিল যে হাবু সাপের প্রজাতি ছিল। বেজিরা রাতের বেলা শিকার করে না এবং এটাই সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায়, কেননা হাবু সাপের কামড়ে যেসব কৃষকরা মারা গিয়েছিল তারা রাতের বেলায় কোনো না কোনো কারণে জমিতে যেত। এমনকি কোনো সাপ তো রাতের বেলা কৃষকের বিছানায় ঢুকে যেত। আর এই কারণে বেজিদের সাথে সাপের মোকাবেলা খুবই কম হতো। কখনো কখনো খাবার খুঁজতে কিংবা বৃষ্টিতে সাপের গর্তে পানি দিয়ে ভরে গেলে তবেই তাদের দিনের বেলা দেখা যেত এবং তখন তারা বেজিদের হাত থেকে রেহাই পেত না। কিন্তু সব মিলিয়ে জাপানিরা যা ভেবেছিল ঠিক তার উল্টোটা ঘটছে। তার উপর এই মিশনের সাইড ইফেক্টও ধীরে ধীরে দেখা দিতে শুরু করে। আসলে সেই পরিমাণে সাপেদের শিকার করতে না পেরে বেজিরা জাপানের এক দুর্লভ প্রজাতির ছোট খরগোশদের টার্গেট করতে শুরু করে। আমি ও সীমা নামের এই দ্বীপে একমাত্র প্রজাতির খরগোশ পাওয়া যেত, তাই এদেরকে আমি খরগোশও বলা হতো। এই কারণে ইউনেস্কো এই খরগোশদেরকে দুর্লভ শ্রেণীতে রেখেছিল। শুধু তাই নয়, বেজিরা সেখানকার আরো অন্যান্য পশু পাখিদের বিলুপ্তর পথে পাঠাতে শুরু করে দিয়েছিল। তারা গাছে উঠে পাখিদের বাসা থেকে তাদের ডিম খেয়ে নিত, এমনকি তারা ক্ষেতের ফসলও খেয়ে ফেলতো। তাই যে কারণে তাদেরকে এই দ্বীপে আনা হয়েছিল সেই ব্যাপারে তারা সফল না হলেও নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে তারা 100% সফল হয়েছিল। 1980
সালে 20টা বেজি এই দ্বীপে ছাড়া হয়েছিল এবং ঠিক 20 বছর পরে অর্থাৎ 2000 সালে বেজিদের সংখ্যা দাঁড়ায় 50,000। বেজিরা জাপানের প্রধান পশু পাখিদের বহু সংখ্যায় শিকার করতে শুরু করে, যার ফলে পরবর্তীতে জাপানিরা ঠিক করে যে তারা বেজিদের সেখান থেকে তাড়াবে। কিন্তু এটা এতটা সহজ ছিল না, কেননা বেজি ধরা কোনো সহজ কাজ ছিল না। তাই জাপান সরকার এই সমস্ত এলাকায় ক্যামেরা লাগায় যেখানে বেজিদের সংখ্যা অনেক বেশি ছিল। এই ক্যামেরার সাহায্যে বেজিদের গতিবিধির উপর নজর রাখা হতো। সে সমস্ত রাস্তায় তাদের ধরার জন্য এক ধরনের বিশেষ খাঁচা রাখা হতো। এমনকি বেজিদের পছন্দের খাবারে বিষ মিশিয়ে তাদের এলাকায় অনেক পরিমাণে রেখে দেওয়া হতো। তাছাড়া কুকুরদের বেজিদের আস্তানা খোঁজার জন্য ট্রেনিং দেওয়া হয়েছিল। এইসব কুকুরগুলি খুব সহজে বেজিদের আস্তানা খুঁজে বের করতে পারত এবং সেসব জায়গায় বিষ মেশানো খাবারের সাথে সাথে খাঁচাও রেখে দেওয়া হতো। জাপানিদের এই মিশন শেষ পর্যন্ত সফল হয় এবং 2018 সাল অবধি সত্যি পুরো জাপানে পুনরায় কোনো বেজির অস্তিত্ব ছিল না। এই ঘটনা থেকে একটা জিনিস শেখা যায়, মানুষ যতই বুদ্ধিমান হোক না কেন, প্রকৃতির নিয়মের সাথে ছেলেখেলা করার মতো সাহস কারো করা উচিত নয়। বেজিদের সুবিধার জন্য প্রকৃতির নিয়মের হেরফের করলে সেটা হয়তো ভয়ঙ্কর রূপ নিয়ে আবারও ফিরে আসতে পারত। এই ছিল জাপানের সাপ জন্য বেজিদের নিয়ে আসার গল্প। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।